আমাদের দুটো জগৎ আছে, একটি প্রাকৃতিক জগৎ আর একটি সামাজিক জগৎ। আমাদের প্রাকৃতিক জগতে যখন দূষণ হয় তখন আমরা হইচই করি। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে, জাতিসংঘে, তার নিয়ন্ত্রিত যে সংগঠনগুলো আছে সেখানে, কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে আমরা দূষণের মাত্রা কিভাবে কমিয়ে আনতে পারি সে বিষয়ে বিশেষভাবে চিন্তিত হয়ে পড়ি। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছি শুধুমাত্র দূষণের মাত্রাটাকে একটা সীমার মধ্যে নিয়ে আসবার জন্যে। আমরা সার্থক হয়েছে কিনা সেটি পরের বিষয়। কিন্তু আমাদের তো আরেকটি জগৎ আছে, সেই জগৎটি হচ্ছে আমাদের সামাজিক জগৎ। সামাজিক জগতেও তো দূষণ হয়। কিভাবে দূষণ হয়, কাকে দূষণ বলবো? যখন আমাদের পভার্টি বাড়ে, সামাজিক দূষণের মাত্রা বাড়ে। আমাদের যখন আনএমপ্লয়মেন্ট বাড়ে, সেটাও দূষণের কারণ হয়ে যায়। আমাদের সমাজে যখন অপরাধের প্রবণতা বাড়ে, তখন সেটাও সামাজিক সম্পর্ককে দূষিত করে। এই দূষণের মাত্রাকে কমানোর জন্যও কিন্তু হাজারো গবেষণা হয়েছে, হাজারো একাডেমিক প্রবন্ধ লেখা হয়েছে, বিশেষভাবে অনেক পিএইচডি সম্পন্ন হয়েছে। কিন্তু দূষণের মাত্রাটাকে, সামাজিক দূষণের মাত্রাটাকে আমরা সীমার মধ্যে এখনো আনতে পারিনি। প্রশ্নটা হচ্ছে, এই যে সামাজিক দূষণের মাত্রাটাকে আমরা সীমার মধ্যে নিয়ে আসতে পারিনি, তার কারণ কি? আসলে কারণটা হচ্ছে, প্রকৃতি জগৎ যদি বদলায় তাহলে সামাজিক জগৎও বদলায়। আমরা একটু ভেবে দেখি, যখন মানুষ একেবারে খাদ্য সংগ্রহের অর্থনীতির মধ্যে ছিল, মানুষ খাদ্য সংগ্রহ করে তার খাদ্যর যে চাহিদা সেটা মেটাতো, তখন কিন্তু দূষণ ঠিক আজকের পর্যায়ে ছিল না। দূষণ বলতে যা বোঝায় তা ছিলই না। আমরা দেখি তখন সমাজে আনএমপ্লয়মেন্ট ছিল না। আমরা দেখি তখন পভার্টি ছিল না। পভার্টি বলতে যা বুঝি, হয়তো লাইফ ওয়াজ ফিস্ট অর ফাস্ট, স্ক্যারসিটি ছিল, অপর্যাপ্ততা ছিল, কিন্তু দারিদ্র্য বলতে যা বোঝায় তা ছিল না। অপরাধ বলতে আজকে আমরা যা বুঝি সেগুলোও ছিল না। তাহলে দূষণ, সামাজিক দূষণ বলতে সমাজকে যে দূষিত করে সেগুলো কোনোটাই ছিল না। না থাকবার কারণ কি? কারণ হচ্ছে, ওই যে আমরা খাদ্য সংগ্রহ করতাম, আমরা স্বাধীন ছিলাম। কিন্তু যখনই আমরা খাদ্য উৎপাদকে পরিণত হলাম, আগুন আবিষ্কার করলাম, প্রযুক্তির মধ্য দিয়ে প্রকৃতিকে শোষণ করে খাদ্য ফলাতে শিখলাম, আমাদের প্রয়োজনীয় বস্তু উৎপাদন করতে শিখলাম, তখন আমরা উৎপাদক হলাম। আর যখনই উৎপাদক হলাম, তখন উৎপাদনের উপায়ের উপরে, অর্থাৎ জমির উপরে মালিকানা তৈরি হলো। কিংবা আমরা যে লাঙ্গল দিয়ে তৈরি করি, পরবর্তীকালে আজকের ট্রাক্টর, তার উপরে মালিকানা তৈরি হলো। সবাই তো মালিক হলো না, আমাদের মধ্যে বিভেদের তৈরি হলো। এই বিভেদের ফলে আমরা অল্প মানুষ দিয়ে, যদি অল্প মানুষের শ্রমশক্তিকে ব্যবহার করে যদি কোনো পণ্য উৎপাদন করা যায়, তাহলে চাহিদার চেয়ে অতি যোগান যখন শ্রমের বাজারে আসে, তখন সেটা আনএমপ্লয়মেন্টের সমস্যা তৈরি করে। আর আনএমপ্লয়মেন্টের সমস্যা তো পভার্টি নিয়ে আসে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলোকে বাড়িয়ে দেয়। ফলে সমস্যা একটার সঙ্গে আর একটা শৃঙ্খলের মধ্য দিয়ে বাধা, একটি সমস্যা অন্য সমস্যাগুলোকে তৈরি করে, বাড়িয়ে তোলে। ফলে সমস্যাটা হচ্ছে, আমাদের যে প্রাকৃতিক জগৎ আছে সে জগৎটাকে আমরা বদলাচ্ছি আমাদের প্রয়োজনে। আর আমাদের প্রয়োজনের কারণে আমরা সমাজ তৈরি করলাম, পরিবার তৈরি করলাম, সংগঠন তৈরি করলাম, রাষ্ট্র তৈরি করলাম। এবং আমরা কি করলাম? ওই যে উৎপাদক হলাম, আমরা দেখলাম উৎপাদন ব্যবস্থার মধ্য দিয়ে আমরা ডিভিশন অফ লেবারকে, অর্থাৎ এবং অকুপেশনাল ডাইভার্সিফিকেশন করতে শুরু করলাম। আগে শুধুমাত্র মানুষ খাদ্য সংগ্রহ করত, অন্য কোনো পেশা তার ছিল না। কিন্তু এখন পেশা শুধু অন্ন উৎপাদনের সঙ্গে জড়িত নয়, বস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত নয়, চিকিৎসা সেবার সঙ্গে জড়িত নয়, শুধুমাত্র বিনোদনের সঙ্গেও জড়িত নয়, বিনোদনেরও প্রচুর ডাইভার্সিফিকেশন হয়েছে। এগুলো হয়েছে ডিভিশন অফ লেবার এক্সট্রিম হওয়ার জন্যে।
সমাজবিজ্ঞানী ডুরকিম যখন বলেন এক্সট্রিম ডিভিশন অফ লেবার মানুষ ও মানুষের সম্পর্কটা এমন মাত্রায় নিয়ে যায় যখন একটি পণ্যের একটি অংশ মাত্র কোনো সম্প্রদায় কোনো গোষ্ঠী উৎপাদন করে, তার ফলে সে পুরো পণ্যটি পর্যন্ত উৎপাদন করে না। এই ধরনের এক্সট্রিম ডাইভার্সিফাইড একটা অকুপেশনাল সোসাইটিতে, লেবার সোসাইটিতে কি হবে? আনএমপ্লয়মেন্ট থাকবে। কি হবে? সেখানে এডুকেশনাল প্রবলেম হবে, কারণ যারা আনএমপ্লয়েড তাদের মধ্যে পোভার্টি থাকবে, তারা শিক্ষা পাবে না, তারা অন্যান্য যে সোশ্যাল ক্রিমিনাল অ্যাক্টিভিটিজ আছে সেই অ্যাক্টিভিটিজে নিজেদেরকে জড়িয়ে ফেলবে। সুতরাং সামাজিক দূষণটা আসলে প্রাকৃতিক দূষণের দ্বারা নিয়ন্ত্রিত। আমরা যতক্ষণ পর্যন্ত না প্রাকৃতিক দূষণকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবো, এখন প্রশ্নটা হচ্ছে আমরা প্রাকৃতিক দূষণকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারবো? সম্ভবত বা সম্ভাবনা বলতে গেলে 1-0 করা যাবে না, হয়তো কমিয়ে আনতে পারি। সেজন্য প্রযুক্তিবিদরা ইকো ফ্রেন্ডলি যে প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করছেন, যে প্রযুক্তি পরিবেশকে কম মাত্রায় দূষিত করবে। আমাদের এই প্রকৃতির ব্যবহারের মধ্য দিয়ে লক্ষ্য করবার মতো বিষয় হচ্ছে আমাদের সামাজিক জীবনে আমরা মানুষের সংখ্যা বাড়িয়ে তুলছি। আজ থেকে 4000 বছর আগে মানুষ এবং গাছপালার যে অনুপাত ছিল সেটি এখন নাই। মানুষ বেড়েছে কারণ সে উৎপাদক, সে উৎপাদন করে, নিজের খাবার বা অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদন করে। ফলে সে মানুষের লংজিভিটি বাড়াতে পেরেছে, কারণ মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে, প্রযুক্তি উন্নত হয়েছে। আসলে প্রযুক্তির পরিবর্তনের মধ্য দিয়ে মানুষের সংখ্যা বাড়ছে, বায়োডাইভার্সিটির মধ্যে মানুষের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, অন্যান্য প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে, এমনকি প্রকৃতির মধ্যে যে গাছপালা আছে সেগুলো কমে যাচ্ছে। ফলে মানুষের যে সংখ্যা বাড়ল, এতে প্রকৃতি যেমন দূষিত হচ্ছে, প্রাকৃতিক পরিবেশ সাথে সাথে সামাজিক পরিবেশটাও দূষিত হচ্ছে। আনএমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে, বেকারি তৈরি হচ্ছে। আমরা জানি সামাজিক পরিবর্তনের মধ্য দিয়েও কিন্তু সমস্যা তৈরি হয়। ইউরোপে যখন সামন্ত অর্থনীতি ভেঙে পুঁজিবাদ এলো, তখন দেখা গেল ভূমিদাস যারা ছিল তারা মুক্ত হয়ে গেল, শহরে এলো, লন্ডন শহরে এলো। তারা কাজ খুঁজে পেল না, কারখানা এমন বেশি প্রসারিত হয়নি, এমন বেশি বাড়েনি যে সেখানে কর্মের সংস্থান করা যাবে। ফলে অনেকে বেকার রইল, স্ট্রিট রাস্তায় শুয়ে থাকতো, অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়ল। সুতরাং এই সামাজিক দূষণটা প্রাকৃতিক দূষণের সঙ্গে সম্পর্কিত। মজার ব্যাপারটি হচ্ছে আমরা দুটোকে আলাদাভাবে চিহ্নিত করি, একটিকে সামাজিক বিজ্ঞানের অংশ হিসেবে বিবেচনা করি এবং আরেকটিকে প্রাকৃতিক বিজ্ঞানের অংশ হিসেবে বিবেচনা করি। কিন্তু দুটোকে আমরা একই সূত্রে গ্রথিত করে সমস্যা সমাধানে কখনো চিন্তা করি নাই। আমাদের জনসংখ্যা কমাতে হবে, আমাদের পুরুষ মহিলার অনুপাত নির্দিষ্ট করতে হবে, পপুলেশন ডিভিডেন্ড যুবকদের সংখ্যা বাড়াতে হবে, এবং শুধু তাই নয়, গ্লোবালি যে ডিস্ট্রিবিউশন, পপুলেশন ডিস্ট্রিবিউশন, সাইবেরিয়াতে জনগণ সংখ্যা থাকে না, কিংবা অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অংশে মানুষ থাকে না, আমেরিকার বিশাল অংশে মানুষ বাস করে না। আমরা জাতি রাষ্ট্র তৈরি করে মানুষকে সীমাবদ্ধ করে দিলাম একটা ক্ষেত্রের মধ্যে, অর্থাৎ মানুষ চলাচল করতে পারবে না পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া। অথচ সামন্ত অর্থনীতির ভিতরেও কিন্তু মানুষ চলাচল করতে পারত স্বাধীনভাবে। মার্কো পোলো যখন সারা বিশ্ব ভ্রমণ করেন, পাসপোর্ট নিয়ে ভ্রমণ করেননি। বাবর যখন ভারত আক্রমণ করেছেন তখন পাসপোর্ট ভিসা নিয়ে আসেননি। এই যে অবারিত উন্মুক্ত বিশ্ব, সেটিও কিন্তু পরিবেশ দূষণটাকে অনেক কমিয়ে আনে। আমাদের প্রাকৃতিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থার জন্ম দিচ্ছে, এবং এই সামাজিক ব্যবস্থা প্রকৃতিকে এবং সামাজিক ব্যবস্থাও দূষিত করে। ধন্যবাদ।